ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্নটা খেয়াল করো, ট্রান্সডিউসার কাকে বলে? ট্রান্সডিউসার কাকে বলে? আল্ট্রাসোনোগ্রাফি যন্ত্রে যে ডিভাইসটি শারীরিক, রাসায়নিক বা কোনো প্রাকৃতিক রূপান্তরযোগ্য পরিমাণ তাপ, শব্দ, আলো, চাপ, গতিকে বৈদ্যুতিক সংকেত বা শক্তির রূপে রূপান্তর করে তাকে ট্রান্সডিউসার বলে। তাহলে বিষয়টা কি? আল্ট্রাসোনোগ্রাফির যেই আল্ট্রাসোনোগ্রাফি যন্ত্রে যে ডিভাইসটি শারীরিক, রাসায়নিক বা কোনো প্রাকৃতিক রূপান্তরযোগ্য পরিমাণকে বৈদ্যুতিক সংকেত বা অন্য শক্তিতে রূপে রূপান্তর করে তাকে ট্রান্সডিউসার বলে। খতে বলা হলো বাসাবাড়িতে বৈদ্যুতিক বাতি ও পাখায় সরু তার ব্যবহার করা হয়, ব্যাখ্যা করো। বাসাবাড়িতে বৈদ্যুতিক বাতি ও পাখায় সরু তার ব্যবহারের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। বাতি ও পাখায় কম বিদ্যুৎ সরবরাহ ঘটাতে এবং নিরাপত্তা বজায় রাখতে ও সহজ সংযোগের জন্য সরু তার ব্যবহার করা হয়। বাতি ও পাখা সাধারণত কম বিদ্যুৎ সরবরাহ করে, ফলে মোটা তার দরকার হয় না। সরু তার তুলনামূলকভাবে সস্তা এবং পরিবহন সংস্থাপন খরচও কমে যায়। আবার সরু তার নমনীয় এবং হালকা হওয়ায় বাতি ও পাখার মতো ছোট যন্ত্রে সহজে সংযোগ দেওয়া সুবিধাজনক। এছাড়াও সরু তার অতিরিক্ত গরম হয় না, ফলে আগুন লাগার ঝুঁকি কম থাকে। এই কারণে বলা যায় যে বাসাবাড়িতে বৈদ্যুতিক বাতি ও পাখার সরু তার ব্যবহার করা হয়। অনেকগুলো পয়েন্টের কথা বলা হয়েছে, আমি তোমাদেরকে পয়েন্টগুলো একটু স্পেসিফিক করে দিচ্ছি বা আরেকবার একটু একসাথে রিকল করে দিচ্ছি। বিষয়টা হলো, প্রথমে যে বৈদ্যুতিক যেই পাখা অথবা যে বাতি, এই বাতিগুলো খুব ছোট ডিভাইস হওয়ায় এখানে অল্প বিদ্যুতের প্রয়োজন হয়। তাহলে অল্প বিদ্যুৎ পরিবহন করতে পারে এরকম কেবল হলেই যথেষ্ট। এই জন্য এক্ষেত্রে সরু তার ব্যবহার করা হয়। সরু তারের ক্ষেত্রে যেহেতু অল্প বিদ্যুৎ পরিবাহিত হয়, এই জন্য এখানে বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয় না। বেশি পরিমাণে যেহেতু তাপ উৎপন্ন হয় না, সুতরাং এখানে তোমার শকড হওয়ার মানে আগুন লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া সরু তারগুলোতে হচ্ছে কানেকশনগুলো বা ছিদ্রগুলা বা অথবা প্যাঁচগুলো খুব ছোট হয়ে থাকে, যার ফলে এখানে মোটা তার দিয়ে তো আমি পেঁচাইতে পারবো না। এই জন্য চিকন তার দিয়ে আমি সহজে পেঁচাইতে পারি, এই জন্য সরু তার ব্যবহার করা হয়। এছাড়া এটা ক্যারি করা সহজ এবং দামেও সস্তা, এই জন্যই মূলত বৈদ্যুতিক বাতি এবং পাখায় সরু তার ব্যবহার করা হয়। পরের প্রশ্নটা দেখো, 1 নং বাতিতে ব্যবহৃত কোষের তড়িচালক শক্তি নির্ণয় করো। এই যে বর্তনীর 1 নং বর্তনীতে ব্যবহৃত কোষের তড়িচালক শক্তি নির্ণয় করো। আমার কাছে তড়িৎ প্রবাহ বলা আছে এবং 2টা রোধ বলা আছে। আমাকে এখান থেকে ই এর মান বের করতে হবে। 1 নং বর্তনীতে R1 সমান 56, R2 সমান 14 সমান্তরালে যুক্ত এবং বর্তনীতে I সমান 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। R1 ও R2 এর তুল্যরোধ RP সমান, যেহেতু দুজনেই সমান্তরালে আছে, এই যে দেখো এখানে 2টা রোধই সমান্তরালে আছে, তো 2টা রোধ যেহেতু সমান্তরালে আছে, তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি 1/RP সমান 1/R1 প্লাস 1/R2। 1/R1 সমান 56 এবং R2 সমান 14। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 5/56। তাহলে RP সমান উল্টে যাবে, এখানে 1/RP সমান 5/56 আর RP সমান হবে 56/5। এই ক্ষেত্রে মান কত আসে? মান 11.2। এখন আমরা জানি I সমান E/R, তাহলে E সমান IR সমান 0.5 ইন্টু 11.2 অর্থাৎ 5.6 ভোল্ট। একটু মনে রাখবা, যদি এই ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ দেয়া থাকতো, মানে ছোট হাতের রোধ বলা থাকতো, তাহলে কিন্তু আমাদের সূত্রটা হতো I সমান E/R প্লাস স্মল আর। কখন? যদি আমার কাছে অভ্যন্তরীণ রোধ বলা থাকতো, তখন E সমান হতো I ইন্টু R প্লাস স্মল আর, মানে ছোট হাতের রোধ বা ছোট হাতের আর বা রোধের মান যদি বলা থাকতো, তখন আমরা এই ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করতাম। কিন্তু আমার এই ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ অথবা ছোট হাতের রোধ বলা নাই বলে আমরা I সমান লিখতে পারি E/R বা E সমান IR। I এর মান আমার প্রশ্নে বলা ছিল, আর আমরা ক্যালকুলেশন করে পেয়েছি। ঘ প্রশ্ন 2 নং বর্তনীতে ব্যবহৃত A1 ও A2 অ্যামিটারের পাঠের তুলনা করো। A1 এবং A2 ও A2 অ্যামিটারের পাঠের তুলনা করতে বলা হয়েছে। তার মানে A1 এর মধ্য দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হয় এবং A2 এর মধ্য দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হয় সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এখানে একটু যদি আমরা বর্তনীটা একটু খেয়াল করি, বর্তনীটা তোমার তড়িৎটা এই পাশ দিয়ে বের হয়,
পজিটিভ প্রান্ত দিয়ে বের হচ্ছে, বের হয়ে এখানে আসে, এসে দুইটা ভাগ হয়ে যায়। দুইটা ভাগে মানে এইখান দিয়ে যে তড়িৎটা আসে সেটা দুইটা ভাগে ভাগ হয়ে একটা A1 এর মধ্য দিয়ে প্রবাহিত হয়, একটা এই দিক দিয়ে প্রবাহিত হয়। তাহলে A2 এর মধ্যে যে তড়িৎ প্রবাহিতটা হচ্ছে সেটা মূল প্রবাহের সমান, আর A1 এর মধ্য দিয়ে যে বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে সেটা মূল প্রবাহ এখানে এসে দুইটা ভাগে ভাগ হয়েছে তার একটা ভাগের সমান। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে বর্তনীটা দেয়া আছে, প্রথম কাজ এই বর্তনীর তুল্যরোধ বের করা। তো আমরা এখানে একটু ধরে নিয়েছি যে R1 সমান হচ্ছে 15, R2 সমান হচ্ছে 25, R3 সমান হচ্ছে 10, R4 সমান হচ্ছে 7 এবং E সমান হচ্ছে 48। এই যে এখান থেকে হচ্ছে এদেরকে আমরা নামকরণ করেছি যে R1 সমান 15, R2 সমান 25, R3 সমান হচ্ছে 10 এবং R4 সমান হচ্ছে 7। এর মাঝে তুমি দেখো R1 এবং R2 এরা দুজন শ্রেণীতে যুক্ত, এরা দুজন শ্রেণীযুক্ত হয়ে R3 এর সাথে সমান্তরালে যুক্ত হয়েছে। তাহলে এদেরকে শ্রেণী করো, শ্রেণী করে R3 এর সাথে সমান্তরাল করো, সমান্তরাল করে এদের মধ্যে একটা রোধ পেয়ে যাবা, তুল্যরোধ পেয়ে যাবা, সেটাকে R4 এর সাথে হচ্ছে কানেক্ট করে দাও শ্রেণীতে, তাহলেই আমরা তুল্যরোধটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে প্রথমে R1 ও R2 শ্রেণীতে, RS সমান হচ্ছে R1 প্লাস হচ্ছে R2 অর্থাৎ 15 প্লাস 25, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 40। এরপর হচ্ছে RS ও R3 সমান্তরালে, এই যে RS এবং R3 সমান্তরালে, RS এবং R3 মানে হচ্ছে এদের দুজন মিলে একটা রোধ যেটাকে আমরা বলছি RS, সেই RSটা R3 এর সাথে সমান্তরালে সংযুক্ত। তাহলে এখান থেকে RS R3 সমান্তরালে, তাহলে 1/RP সমান হচ্ছে 1/RS প্লাস হচ্ছে 1/R3, 1/RS সমান হচ্ছে 40, 1/R3 সমান হচ্ছে 10। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি হলো 8, অর্থাৎ এই তিনটাকে আমরা তুল্যরোধ করে পাচ্ছি 8, এই 8-এর সাথে এই 7 শ্রেণীতে যুক্ত থাকবে, অর্থাৎ টোটাল তুল্যরোধটা হবে হচ্ছে 8 প্লাস 7 বা হচ্ছে 15। এই যে দেখো RP এবং R4 শ্রেণীতে যুক্ত করা হলে বর্তনীর মোট তুল্যরোধ RP প্লাস হচ্ছে R4 অর্থাৎ 8 প্লাস 7 বা 15। তাহলে দেখো এখানে কি হচ্ছে, আমরা আবার একটু খেয়াল করি, R1 এবং R2 শ্রেণী করা হচ্ছে, অর্থাৎ 15 আর 25 মানে 40, এই 40-এর সাথে 10 হচ্ছে আমার সমান্তরালে আছে, তাহলে এখান থেকে আমরা সমান্তরাল করে পাচ্ছি 8, এই 8 7-এর সাথে শ্রেণীতে যুক্ত, তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 15। এটাই হচ্ছে আমাদের বর্তনীর তুল্যরোধ। এবার আসো I সমান হচ্ছে V/R, I সমান হচ্ছে V/R, V সমান 48 ডিভাইডেড হচ্ছে 15 সমান হচ্ছে 3.2 অ্যাম্পিয়ার। এইটাই হচ্ছে বর্তনীর তড়িৎ প্রবাহ। এখন এ এর জন্য তড়িৎ প্রবাহ I সমান হচ্ছে V/R, V এর মান হচ্ছে 25.6 ডিভাইডেড হচ্ছে 40 অর্থাৎ 0.64 অ্যাম্পিয়ার, মানে I1 এর তড়িৎ প্রবাহটা হচ্ছে 0.64 অ্যাম্পিয়ার। বর্তনীর যে মূল প্রবাহ সেটাই হচ্ছে A2 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। এখানে আমরা মূল প্রবাহ পেয়েছি, মূল প্রবাহ হচ্ছে 3.2, আর এ এর জন্য যে তড়িৎ প্রবাহ, সেই তড়িৎ প্রবাহটা হচ্ছে কি, এই যে এইখানে একটু আমরা খেয়াল করে দেখি যে আমার এইখানে কারেন্টটা দুইটা ভাগে ভাগ হয়েছে, এই যে এই দুইটা বিন্দুতে এখানে ধরো কারেন্টটা ডিভাইড হয়েছে, এখানে কারেন্টটা একসাথ হয়েছে। তো এই দুইটা বিন্দুতে হচ্ছে আমার প্রথমে বিভব পার্থক্যটা বের করতে হবে। বিভব পার্থক্য বের করার সূত্র কি, V = IR। I তো এখানে মূল প্রবাহ, এই যে এই পাশ দিয়ে যতটুকু কারেন্ট আসতেছে সেটাই তো এখানে দুইটা ভাগে ভাগ হচ্ছে, তাহলে এখানে কত তড়িৎ প্রবাহ ভাগ হচ্ছে, যেটা এই পাশ দিয়ে আসতেছে, তাহলে এর মধ্যে তড়িৎ প্রবাহটা হচ্ছে মূল প্রবাহের সমান। শুধু চেঞ্জ হবে আর হচ্ছে এদের তিনজনের তুল্যরোধ, এদের তিনজনের তুল্যরোধ হচ্ছে কত, এদের তিনজনের তুল্যরোধ ছিল 8, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে 25/25.6। আমি আবারও একটু রিপিট করতেছি, একটু খেয়াল করো, এখান দিয়ে যেই তড়িৎটা প্রবাহিত হচ্ছে সেই তড়িৎটাই কিন্তু এখানে এসে দুইটা ভাগে ভাগ হচ্ছে। তাহলে এই দুইটা রাস্তায় টোটাল কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, যেটা মূল প্রবাহের সমান বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আমি যখন এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য বের করব, কেন এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য বের করছি সেটারও কথা হলো, কারেন্টটা এখানে এসে ডিভাইড হয়, এখানে এসে একসাথ হয়, যেখানে ডিভাইড হয় আর যেখানে একসাথ হয় সেই দুইটা বিন্দুর আমরা বিভব পার্থক্য বের করব। তাহলে এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ তো আমরা জানি মূল প্রবাহের সমান, আর হচ্ছে যেই দুইটা বিন্দুর বিভব পার্থক্য বের করছি তার মধ্যে যতটুকু রোধ থাকবে সেই রোধের তুল্যরোধ। তাহলে এখানে রোধ কয়টা, এই যে তিনটা রোধ, এই তিনটা রোধের তুল্যরোধ কত ছিল, 8।
তাহলে আমরা এই ক্ষেত্রে যে বিভব পার্থক্যটা পাচ্ছি ভি সমান আই এর মান 3.2, আর এর মান 8, তাহলে আমরা এই ক্ষেত্রে পাচ্ছি 25.6 ভোল্ট। এখন তড়িৎ প্রবাহ আই সমান হচ্ছে ভি বাই আর, ভি এর মান তো এখান থেকে পেয়েছি, এখন আর হচ্ছে যেই রাস্তায় তড়িৎ প্রবাহ বের করব সেই রাস্তার তুল্যরোধ। তো এই রাস্তায় তড়িৎ প্রবাহ বের করব, তাহলে এই রাস্তার হচ্ছে তুল্যরোধ কত, 15 প্লাস হচ্ছে 25, তার মানে হচ্ছে 40। তাহলে এই ক্ষেত্রে কত পাচ্ছি, 40। তাহলে এই ক্ষেত্রে কত, 0.64 অ্যাম্পিয়ার হচ্ছে A1 এর মধ্য দিয়ে প্রবাহ। আর A2 এর প্রবাহ প্রথম থেকেই বলছি মূল প্রবাহের সমান, সেটা হলো 3.2 অ্যাম্পিয়ার। তাহলে এদের মধ্যে আমরা একটা রেশিও করে দিচ্ছি, A1/A2 সমান I1/I2। এই I1 এর মান হচ্ছে 0.64, I2 এর মান হচ্ছে 3.2। এখানে ক্যালকুলেশনে চাপ দিলেই দেখবা 1/5 বা A2 সমান লেখা যায় হচ্ছে 5 ইন্টু A1, মানে A2 এর তড়িৎ প্রবাহ A1 এর 5 গুণ। A2 এর তড়িৎ প্রবাহ A1 এর 5 গুণ। কেন, এখানে তো মূল প্রবাহ প্রবাহিত হচ্ছে, এখান থেকে যেটা প্রবাহিত হচ্ছে সেটা এখানে এসে ভাগ হয়, 5 ভাগে ভাগ হয়ে 1 ভাগ এদিকে যায়, বাকি যেই 4 ভাগ আছে সেটা এই দিকে চলে আসে। কেন এইদিকে চলে আসে, কারণ এইদিকে রোধ বেশি, এদিকে রোধ কম। তড়িৎ সব সময় চেষ্টা করে কম রোধের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার জন্য, তাই বেশি পরিমাণে বিদ্যুৎ এইদিকে প্রবাহিত হয়ে যায়, কম পরিমাণে বিদ্যুৎ এইদিকে প্রবাহিত হয়। তো এটাই ছিল এই প্রশ্নের সমাধান। এই প্রশ্নগুলো আমরা সমাধান বা ব্যাখ্যা বিশ্লেষণ করছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করোনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।